সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কাল থেকে সকলের জন্য দুয়ার খুলছে জুলাই জাদুঘরের। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব হত্যার বিচারের আশ্বাস। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। বৈষম্য অবসানের স্বপ্ন দেখানো গণ অভ্যুত্থান ঘিরে অপ্রাপ্তির ক্ষোভ বেশি। আহতরা হাসপাতাল ছাড়লেও স্বাভাবিক গতি পায়নি অনেকের জীবন। আগের মতো রেসপন্স আমরা ডাক্তার থেকে পাচ্ছি না। টাইম টু টাইম আমাদের ফলো আপ নিচ্ছে না, ওষুধ দিলে দিচ্ছে, নাইলে নাই। আমি একটা চোখ হারিয়েও আমার বুক কষ্ট থাকতো না যদি আমি আমাদের এই সুন্দর দেশটা দেখতে পারতাম। জুলাই যোদ্ধা ও নিহতদের পরিবারকে সম্মাননা জানালো সরকার। চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্ব, বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তিতে ঢাকায় 11 দলীয় ঐক্যের সমাবেশ। বর্তমান পরিস্থিতিতে আরেকটি বিপ্লব আসন্ন, মন্তব্য জামায়াত আমিরের। আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা হবে না। গাজায় বেরিয়ে এলো ইসরায়েলি বর্বরতার আরেক চিত্র। এক বাড়িতে হামলার 3 বছর পর ধ্বংসস্তূপে মিলল 112 মরদেহ। দাফন প্রক্রিয়া সম্পন্ন। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের আগে কালই পরীক্ষা শুরু বাংলাদেশের। 3 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন শান্ত মুশফিকরা। গতির চ্যালেঞ্জ। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। অবশেষে খুলল বহুল প্রতীক্ষিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী শেরেবাংলা নগরে এই জাদুঘর উদ্বোধন করেন তিনি। এর মধ্যে দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত হলো। উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের বিভিন্ন নিদর্শন দেখেন সরকার প্রধান। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ ও বিজয়ের ইতিহাস ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে তিনি জুলাই 36 শীর্ষক আলোচনায় অংশ নেন। তারেক রহমান বলেন, শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে জানিয়ে 31 দফা নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে চলছে বলেও জানান সরকার প্রধান। 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত হবে। এই বাংলাদেশ আর কখনোই তাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।
জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণীর নয়, গণমানুষের। তো মর্যাদা নিয়ে, সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। যারা এই জাদুঘরের পেছনে পরিশ্রম করেছে, এটাকে তৈরি করেছে, তাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশেষে এই জাদুঘর উদ্বোধন হলো। আমরা আশা করব যে দেশের ছেলে মেয়ে, যে দেশের সকল নাগরিক একবার হলেও আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলেও রয়েছে কিছু আক্ষেপ। বিশেষ করে যে তরুণরা এই আন্দোলনের অন্যতম রূপকার, তারা মনে করেন প্রত্যাশিত পরিবর্তন আসেনি রাষ্ট্র কাঠামোয়। ভবিষ্যতে এগিয়ে যেতে ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে মনে করেন আন্দোলন সংশ্লিষ্টরা। জুলাই 2024, ছাত্র জনতার প্রতিবাদ আর বিক্ষোভে উত্তাল পুরো দেশ। চারদিকে উত্তেজনা, সময় যত গড়ায় ততই তীব্র হয় আন্দোলন। সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তা পরিণত হয় গণ অভ্যুত্থানে। পাঁচ আগস্ট সরকারের পতনের মধ্য দিয়ে শুরু হয় নতুন বাংলাদেশের যাত্রা। দেশকে নতুনভাবে পেতে অকাতরে জীবন দেন শত শত মানুষ, অনেকে বরণ করেন পঙ্গুত্ব। সাহসী এসব যোদ্ধার মহানী ত্যাগের 2 বছর পার হয়েছে। কতটা বদলেছে বাংলাদেশ? প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি কতটুকু? যদি আমাদের এই গণভোটের রায়গুলো বাস্তবায়ন হতো, আমাদের আশাকাঙ্ক্ষা বাস্তবায়ন হতো, তাহলে আমার মনে হচ্ছে যে আসলে আমি অঙ্গ হারিয়ে কোনো ভুল করিনি। তবে আসলে আমরা যেই আশা প্রত্যাশা করেছিলাম, জনগণ যেটা আশা প্রত্যাশা করেছিল, সেটা আসলে এখনো পাওয়া হয়নি। জুলাই আন্দোলনের পর সংবিধান ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি জোরালো হয়। অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বিএনপি এখন ক্ষমতায়। এই অবস্থায় অনেকে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাচ্ছেন। আমাদের এত বড় একটা অর্জন মনে হচ্ছে যে আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। আমরা আবারও সেই অন্ধকার ব্ল্যাক হোলের দিকে চলে যাচ্ছি কিনা, এই সব কিছুর দায়িত্ব বিএনপিকে নেওয়া লাগবে। বিএনপি যদিও মুখে বলছেন যে আমরা জুলাইকে ধারণ করি, আমরা সংস্কার শতভাগ করব, কিন্তু শতভাগ উল্টোটা তারা করছেন, বরং পুরাতন ব্যবস্থায় ফিরিয়ে আনছেন গিয়ে। এই সব কিছুরই সমাধান হওয়া উচিত। নতুন সরকার আসলো, অনেক অঙ্গীকার করে জুলাইয়ের অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করবে, তারা রাষ্ট্র সংস্কার করবে। আসলে তো আমরা কিছুই দেখছি না। তো এখন সামনে কি পরিবর্তন হবে এমন কি কোনো আলামত আছে? আমরা সেটাও দেখছি না। গণ অভ্যুত্থানের মূল শক্তি ছিল তরুণরা। তাদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা মনে করছেন প্রত্যাশিত পরিবর্তন এখনো আসেনি। আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময় শুধুমাত্র ঐক্য এই রাজনৈতিক ঐক্য বজায় রাখতে হবে। এই জন্য কিন্তু আমরা খুব অ্যাগ্রেসিভলি সংস্কারগুলোকে বাস্তবায়নের কথা বলতে পারি নাই, কারণ ওই যে ঐক্য নষ্ট হবে। কিন্তু দেখেন, আমরা দেখেছি যে এই পুরানো রাজনৈতিক দলগুলো বারবার করে তাদের দলীয় এজেন্ডা সামনে এনেছে এবং সংস্কারটাকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করেছে। যখন রাজনৈতিক সংস্কৃতির এই পরিবর্তনটা আমরা করতে পারছি না, আমরা কি আবার একটা ফ্যাসিবাদ তৈরির দিকে যাচ্ছি কিনা, এটা এই সময় একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। ছাত্র জনতার ঐক্যের ফলে সৃষ্টি হয়েছিল জুলাইয়ের বিস্ফোরণ। দেশকে এগিয়ে নিতে এর বিকল্প নেই বলে মনে করেন এই নেতা। যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, ওই ফ্যাসিবাদীদের কায়দায় এটাকে একটা বিভাজিত করে রাখার যে জায়গা, সেই দিকে রাখা যাবে না। আমাদের যে গণতান্ত্রিক চর্চার জায়গাটাই বহাল রাখতে হবে, শত উস্কানি সত্ত্বেও। এটাই হচ্ছে রাজনৈতিক শক্তির জায়গা, এটাই বাংলাদেশের ভবিষ্যতের জায়গা। কারণ বাংলাদেশে একটা গণতান্ত্রিক ভবিষ্যতই আমাদের নির্মাণ করতে হবে। গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো। যে আন্দোলনকে সামনে রেখে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের অগ্রগতি কতটা, এ নিয়ে চলছে নানা আলোচনা। আন্দোলনের সামনের সারির যোদ্ধারা বলছেন, আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, বিচার ও রাষ্ট্র সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। অন্যদিকে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানে সরকারি নথি অনুযায়ী আহতের সংখ্যা 14,000-এরও বেশি, নিহত 8 শতাধিক। আহতদের অনেকে দেশ বিদেশে উন্নত চিকিৎসা নিয়েছেন, তবে অনেকেই এখনও স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারেননি। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্য নিয়ে 2 বছর আগে দেশের তরুণরা রাজপথে নেমে আসেন, জীবন বাজি রেখে সৃষ্টি করেন গণ অভ্যুত্থান। ফলে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগ সরকারকে হটাতে বহু মানুষকে জীবন দিতে হয়, রক্তাক্ত হন হাজার হাজার আন্দোলনকারী, কিন্তু তাদের অনেকেই শারীরিকভাবে ভালো নেই। 24-এর গণ অভ্যুত্থানে আরও অনেকের মতো নাদিম এবং আশানুরও আহত হয়েছেন। নাদিম হারিয়েছেন একটি পা, আশানুরের একটি হাত। তারা দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন, কিন্তু এখন তাদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা অনেক জায়গাতেই ব্যাহত হচ্ছে। তারাই বলছেন তাদের মতো আরও অনেক সহযোগী সহসাথী তারা চিকিৎসা পাচ্ছেন না। আসুন জেনে নেই তারা নিজেরা কি বলছেন। পা হারানো নাদিমের প্রয়োজন একটি উন্নত মানের কৃত্রিম পা, আর থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফেরা আশানুর চান কর্মসংস্থান। এই পাটা আমার ব্র্যাক সেন্টার থেকে রিপন স্যার আমাদের দিয়েছিলেন যে 5 বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আমাদেরকে দেখাতে পারবো। 5 বছর পরে যদি আমাদের মনে সমস্যা হয়, ওটা আমরা মনে একটা জিনিসের দাম অনেক টাকা, এটা রবারের দাম 70,000 টাকা, এটা আমাদের দ্বারা সম্ভব না। চাকরি বাকরি করতাম, ফ্যামিলিকে চালাতে পারতাম। এখন আমরা যে টাকাটা পাই বা সম্মানে আমার যতটুকু সরকার যে ভাতাটা দেয়, সেটা আমাদেরকে আসলে চিকিৎসা করতে হয়, বিভিন্ন মেডিকেলে দৌড়ঝাঁপ করতে হয়, যেহেতু আমরা থাকি গ্রাম অঞ্চলে। আমাদের ওই মেডিকেলে তো আমাদের ওই চিকিৎসাগুলো হয় না। 18 বছরের রাকিব হোসেন তিনি জানালেন 24-এর আন্দোলনে তার পিঠে গুলি লেগেছিল। সেনাবাহিনী আর আনসার বাহিনীতে আর কি আহত হই। আমার ডিরেক্ট আর কি লাইফ বোতল লাগে, স্নাইপার গুলির মাধ্যমে আমার লাইফ বোট আর কি আমি নিচে হই, দেন আমার পিঠের এক পাশ দিয়ে ঢুকে আর অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। মোহাম্মদ নাহিদুর হারিয়েছেন একটি চোখ। আক্ষেপ করে বলেন, জুলাই মাস এলেই শুধু তাদের স্মরণ করা হয়। আমরা যে সুন্দর দেশের জন্য স্বপ্ন দেখেছি, আমি একটা চোখ হারিয়েও আমার বুক কষ্ট থাকতো না যদি আমি আমাদের এই সুন্দর দেশটা দেখতে পারতাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সরকার আমাদের সুচিকিৎসা দিবে, আমাদের দায়িত্ব নিবে। ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। সাজিদ হাসান রিমন 24-এর গণঅভ্যুত্থানে তার একটি চোখ নষ্ট হয়ে যায়, তার মধ্যেও হতাশা আর অপ্রাপ্তির ক্ষোভ। আগের মতো রেসপন্স আমরা ডাক্তার থেকে পাচ্ছি না, বিকজ একদম গাছার অবস্থা। তারা টাইম টু টাইম আমাদের ফলো আপ নিচ্ছে না, ওষুধ দিলে দিচ্ছে, নাইলে নাই। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা যোদ্ধারা হাসপাতাল ছেড়েছেন ঠিকই, কিন্তু তাদের অনেকে আর ফিরে পাননি স্বাভাবিক জীবন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের রক্ষণাবেক্ষণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 2024 সালের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে বুধবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ওই অনুষ্ঠানে প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র, কিন্তু সেখানে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং নিহতদের আত্মত্যাগ যথাযথভাবে উপস্থাপন করা হয়নি দাবি জানিয়ে হট্টগোল শুরু করেন জুলাই যোদ্ধা, নিহতদের পরিবারের সদস্যদের একাংশ এবং এনসিপির নেতাকর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এ সময় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও দূতাবাসের প্রতিনিধিদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়। শহীদদের জন্য আপনারা কি করছেন? এক পর্যায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। আপনারা বলুন, আমরা শুনবো, কিন্তু শান্তশিষ্টভাবে বসুন দয়া করে। তথ্যচিত্রে অসম্পূর্ণ থাকা ও সেটি সংস্কারের আশ্বাস দিয়ে ঘটনার জন্য ক্ষমা চান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমি আবারও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। পরিস্থিতি শান্ত হলে শুরু হয় মূল অনুষ্ঠান। বক্তব্য দেন সরকারের মন্ত্রী ও বিভিন্ন দলের নেতারা। গণভোটের গণরায় কার্যকর করে এই রক্তাক্ত জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়িত করে ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারেন। আমার ভাই পড়ুয়ার বলে গেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার,
তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। বক্তব্য প্রদানকালে খোদ রাষ্ট্রপতিও প্রদর্শিত তথ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি সেখানে তো আবু সাইদের ছবিই নাই, সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করেন। তাদের কোনো অনুশোচনা নাই, আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে, দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। এর আগে শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সংবর্ধনা দেন রাষ্ট্রপতি। তবে অনুষ্ঠানে যোগ দিতে আসা শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা তাদের ন্যায্য অধিকার না পাওয়া, অপর্যাপ্ত রাষ্ট্রীয় সহায়তা সহ বিভিন্ন হতাশা প্রকাশ করেন। আমার বাড়িঘরও নাই, শ্বশুর বাড়িতে ঘর ঘুরেছি, চাকরি করে এখন ওরাও তারা দিতে চায়। বিদেশে পাঠানোর কথা ছিল, বিদেশ পাঠানো রেফার করছে সিএমএইচতে, এই নির্বাচন লোকে আটকে গেছি, নির্বাচনের পরও এখনো পাঠাইতেছে না। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছরের ব্যবধানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি যে প্রশ্নটি জোরালোভাবে উচ্চারিত হয়েছে সেটি হলো, যাদের আত্মত্যাগের কথা রাষ্ট্র স্মরণ করছে তাদের ন্যায্য চিকিৎসা, পুনর্বাসন এবং প্রতিশ্রুত সহায়তা সরকার কতটা বাস্তবায়ন করতে পারছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে সকালে রাজধানীতে এক গণসমাবেশে জামায়াতের আমির এই কথা বলেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্য এই সমাবেশের আয়োজন করে। এ সময় জামায়াতের আমির বলেন, 2024 সালের জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে ওঠেনি, এটি ছাত্র ও তরুণ সমাজের নেতৃত্বে গড়ে ওঠা একটি গণ আন্দোলন। ওনারা বলতে চান মাত্র 5 মাস হলো সরকারের, এত অস্থির কেন আপনারা? আমি পাল্টা প্রশ্ন করতে চাই, মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন আপনারা? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষব? এটা হবে না। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। 2 বছর পূর্তিতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে কি বলছেন সাধারণ জনগণ? এ নিয়ে থাকছে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথা। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি হলো বুধবার। পরিবর্তনের যে প্রত্যাশা নিয়ে মানুষ রাজপথে নেমেছিল 2 বছর পর তা কতটুকু পূর্ণ হলো? গণঅভ্যুত্থানের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আজকের জনতার কথা। অতীতে যে সরকার ছিল সে সরকার আমাদেরকে যেভাবে নিপীড়নের মাধ্যমে রাখছিল সেটা আসলে আমরা মুক্তি পাইছি। হ্যাঁ, কিছু পেয়েছি আমরা। একটা গণতান্ত্রিকভাবে আমরা একটা নির্বাচন পেয়েছি। জেনুইন যারা যুদ্ধ করছে 24শে আগস্টে তারা কিন্তু অনেক কিছুই পায় নাই। আর যারা হঠাৎ করে আইসা সোশ্যাল মিডিয়াতে আইসা, ঠিক আছে, তারা একটু ফেস দেখাইছে, এটাকে দেখায় তারা জুলাই যুদ্ধ হয়ে গেছে গা। প্রাপ্তি একটাই, যে একটা পরাধীনতার মধ্যে ছিলাম আমরা, একটা ফ্যাসিস্ট রেজিম ছিল, সেটা চলে গেছে। এখন আমরা নিরাপদ এবং বাক স্বাধীনতা আছে। আমরা অন্যান্য কান্ট্রি যেরকম দেখি, যেরকম তাদের কালচার, তাদের ঐক্য, সেই বিষয়টা আমরা আশা করছিলাম। তো এখন আমাদের ওইটা হয়ে আসেনি। বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা যেটা চেয়েছিলাম, এরকম সবাই একসাথে থাকবো বৈষম্যহীনভাবে, কিন্তু আসলে ওইভাবে ওটার প্রতিফলনও দেখতে পাচ্ছি না। এবারে দেখে নিব দেশের আরও কিছু আলোচিত খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। শরীয়তপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 2 জন জুলাই যোদ্ধা ও ছাত্রনেতাকে লাঞ্ছিত করে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হলেন জাতীয় নাগরিক পার্টির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর। বুধবার ভোরে রাজধানীর মণিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে ঘরে ঢুকে চুরি করার সময় চোরকে বাধা দিতে গিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন এক গৃহবধূ। বুধবার গভীর রাতে মঠবাড়ি ইউনিয়নের ডহরশঙ্কর গ্রামে এ ঘটনা ঘটে। ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূ চোরের আঙুলে কামড় দিলে আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সহযোগিতার সহায়তায় ওই বিচ্ছিন্ন অংশ ঘটনাস্থলে ফেলে 2টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় চোর। অবশেষে বাড়ি ছেড়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। নেত্রকোনা সদর উপজেলায় 14 বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে তাকে 5 লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আড়িয়ল বিলের 5 প্রজাতির দেশি মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা। মাছগুলো হলো কই, বাটা, মেনি, গুলশা, ট্যাংরা ও পুঁটি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব মাছের মাংসপেশি ও অন্ত্রে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। দীপ্ত বার্তাকক্ষ। মাগুরার সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রাত 8:45টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা সাকিব আল হাসানের বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা ও ইট পাটকেল নিক্ষেপ করে। হামলায় বাড়ির বিভিন্ন কাচের জানালা ভেঙে যায়। প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার সময় বাড়িতে কোনো সদস্য উপস্থিত ছিলেন না। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সন্ধ্যায় ভারতে আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি সাকিব আল হাসান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় মিলেছে ইসরায়েলি বাহিনীর বর্বরতার আরেকটি প্রমাণ। বিমান হামলায় ধ্বংস হওয়া গাজার এক মন্ত্রীর বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় কমপক্ষে 112 জনের মরদেহ। মঙ্গলবার এসব মরদেহের দাফন কাজ সম্পন্ন হয়। জানা গেছে 2023 সালের 22 নভেম্বর নিহত সাবেক মন্ত্রী মুফিদ আল হাসাইনার বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত 300 জনেরও বেশি মানুষ নিহত হন। তাদের মধ্যে 44 শিশু, 37 জন নারী এবং 10 জনেরও বেশি প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। ভারী উদ্ধার যন্ত্রের অভাবে এতদিন উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। ইরানের সঙ্গে যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের প্রায় 80% ইন্টারসেপ্টর ফুরিয়ে গেছে। এছাড়া প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থারও প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর শেষ। এসব বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে CNN। প্রতিরক্ষা গোলাবারুদের এই ঘাটতির কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রেখেছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে হোয়াইট হাউস জানায় সৌদি আরব সহ পশ্চিম এশিয়ার দেশগুলোর আহ্বানে ট্রাম্প হামলা স্থগিত করেছেন। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে এবং শিগগিরই চুক্তি হতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এবারে জানিয়ে দিব খেলার খবর। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে কালই পরীক্ষায় নামছে বাংলাদেশ দল। 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শান্ত মুশফিকরা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ডারউইনে বুধবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। নেটে ব্যাটিংয়ে নেমে বেশ মনোযোগী তানজিদ সাদমানরা। তারুণের পাশাপাশি অভিজ্ঞ মুশফিকুর রহিম দলে রয়েছেন। টেস্ট বিশেষজ্ঞ মুমিনুল আর তাইজুলও আছেন। অজিদের পেস অ্যাটাকের দিকে থাকবে আলাদা নজর। তাসকিন, হাসান মাহমুদ, খালিদদের ওপর আস্থা টিম ম্যানেজমেন্টের। ঢাকায় আগামী ডিসেম্বরে 5 জাতি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট আয়োজনের কথা জানালেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক। দেশের হকি খেলায় প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। ক্লাব পর্যায় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক। নতুন কমিটি, নতুন দায়িত্ব, সাথে এক ঝাঁক অভিজ্ঞ মানুষের আনাগোনায় মুখর বাংলাদেশের হকির নীল টার্ফ। এশিয়ান গেমসকে সামনে রেখে চলমান জাতীয় হকি দলের ক্যাম্পেও অন্তর্ভুক্ত করা হয়েছে 6 জন অভিজ্ঞ খেলোয়াড়কে। যোগ দিয়েছেন জার্মানি কোচ পিটার গেরহার্ট। এবার স্বপ্ন দেখাই যায় ঝিমিয়ে পড়া হকিতে আবারও ফিরছে প্রাণ চাঞ্চল্য। আমাদের তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই থাকতে হবে। আওয়ার প্রেসিডেন্ট অফ
Hockey Federation, he met Mr. Tayyab Akram, the FIH president in Oman. He assured us that beginning of December there will be a 5-nation international tournament in Dhaka. বাবা কিংবদন্তি আব্দুল সাদেক দেশের বরেণ্য এই ক্রীড়াবিদ গেল 20 জুন না ফেরা দেশে পাড়ি জমান। তিনি হকিকে যেখানে রেখে গেছেন সেটিকে এগিয়ে নিতে অঙ্গীকার করেন পুত্র ইশতিয়াক সাদেক। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যে করুণ অবস্থা, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারে অল্প কিছু বিনিয়োগ করতে পারি, আমাদের প্লেয়ারদের ফ্যাসিলিটিস ট্রেনিং একটু ইমপ্রুভ করতে পারি, ইনশাল্লাহ আমাদের হকি নেক্সট 5 ইয়ার্সে আজকের থেকে অনেক দূরে এগিয়ে যাবে। প্রথম বিভাগ দিয়ে আমরা আমাদের লিগ শুরু করতে চাই ইনশাল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, অক্টোবরে সেকেন্ড ডিভিশন এবং পরবর্তীতে ইনশাল্লাহ নভেম্বর ডিসেম্বরে আমরা প্রিমিয়ার ডিভিশন হকিটা করার পরিকল্পনা করছি। সরকারের বেঁধে দেওয়া অ্যাডহক কমিটির মেয়াদকাল মাত্র 3 মাস। এই সময়ের মধ্যে জাতীয় লিগের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় বিভাগ চালু করতে হবে। এজন্য প্রয়োজন ক্লাবগুলোর সমন্বয়। অর্ডার আমাদের যদি একসাথে হয়, ইলেকশন কোনো ম্যাটার নেই এখানে। আলার মধ্যে যেভাবে ঘুরতে যাবে সেভাবে যারা হকিতে, আমি মনে করি এরা এদেরকে দায়িত্ব দিলে এরা হকিতে ভালো করবে, ওই ধরনের লোকের নেক্সটে হকিতে আসবে। শুধু ছেলেদের নয়, নারী হকি লিগ নিয়েও বেশ কয়েকটি পরিকল্পনার কথা জানান হকির নয়া সাধারণ সম্পাদক। মেয়েদের হকি পিছিয়ে আছে সেটা বলা যাবে না এখন আর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সংবাদ শেষ করব কনসার্টের খবর দিয়ে। গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হলো বর্ষা বিপ্লবের গান শিরোনামে কনসার্ট। বৃষ্টি উপেক্ষা করে বিকেল থেকে গান শুনতে সেখানে উপস্থিত হন নানা বয়সের অসংখ্য মানুষ। সন্ধ্যা নামতেই জনস্রোতে পরিণত হয় পুরো প্রাঙ্গণ। সেজন, আসিফ আকবর ও পারসার গানে গানে মেতে ওঠেন সবাই। এছাড়া শিরোনামহীন আর্ক, আর্টসেল, আরবোভাইরাস ও অ্যাভয়েড রাফা তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে। দীপ্ত সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কাল থেকে সকলের জন্য দুয়ার খুলছে জুলাই জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব হত্যার বিচারের আশ্বাস। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। বৈষম্য অবসানের স্বপ্ন দেখানো গণঅভ্যুত্থান ঘিরে অপ্রাপ্তির ক্ষোভ বেশি। আহতরা হাসপাতাল ছাড়লেও স্বাভাবিক গতি পায়নি অনেকের জীবন। আগের মতো রেসপন্স আমরা ডাক্তার থেকে পাচ্ছি না। টাইম টু টাইম আমাদের ফলো আপ নিচ্ছে না, ওষুধ দিলে দিচ্ছে, নাইলে নাই। আমি একটা চোখ হারিয়েও আমার বুক কষ্ট থাকতো না যদি আমি আমাদের এই সুন্দর দেশটা দেখতে পারতাম। জুলাই যোদ্ধা ও নিহতদের পরিবারকে সম্মাননা জানালো সরকার। চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার রাষ্ট্রের দায়িত্ব বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন, আমরা অপেক্ষা করে আছি। আসেন দেশে, দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তিতে ঢাকায় 11 দলীয় ঐক্যের সমাবেশ। বর্তমান পরিস্থিতিতে আরেকটি বিপ্লব আসন্ন, মন্তব্য জামায়াত আমিরের। আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা হবে না। গাজায় বেরিয়ে এলো ইসরায়েলি বর্বরতার আরেক চিত্র। এক বাড়িতে হামলার 3 বছর পর ধ্বংসস্তূপে মিলল 112 মরদেহ, দাফন প্রক্রিয়া সম্পন্ন। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের আগে কালই পরীক্ষা শুরু বাংলাদেশের। 3 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন শান্ত মুশফিকরা। গতির চ্যালেঞ্জ। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।